চ্যাপ্টার ১২২ টার্গেট বিল্ডিং ২ নম্বর ড্যাফোডিল স্ট্রিট। গোধূলির আলোয় রাঙানো বসার ঘরের ভেতর দাঁড়িয়ে আছে ক্লাইন মোরেত্তি। ঘরের ওরিয়াল জানালার ঠিক সামনে দাঁড়িয়ে সে ফ্রাই আর লিওনার্ড মিচেলের দিকে তাকিয়ে বলল, আমার ডিভিনেশনে কিছু একটা ধরা পড়েছে। স্বপ্নে আমি একটা ধূসর নীল রঙের দোতলা বাড়ি দেখেছি। নিচতলার সবকটা জানালা একদম শক্ত করে বন্ধ ছিল আর পর্দা টানা ছিল। বাড়িটার চারপাশে বেশ কয়েক মিটার জুড়ে শুধু বাদামি রঙের মাটি, কোনো সবুজ গাছপালা বা ফুল নেই। সাথে একটা মারাত্মক গুমট বাগানও আছে, ঠিক যেমনটা ভূতের গল্পে শোনা যায়। বাড়িটা চেনার একটাই উপায়, আর তা হল এর কাছাকাছি থাকা একটা নদী। নদীটা বেশ চওড়া। এটা টাস্ক নদী বা ক্ষয় নদী হতে পারে। প্রসেস অফ এলিমিনেশন ছাড়া আমাদের হাতে এটা বের করার আর কোনো উপায় নেই। আশা করছি আমরা ঠিক সময়েই পৌঁছাতে পারব। পুরো লোয়েন কিংডমের সবচেয়ে বড় নদী হল এই টাস্ক নদী। এটা উত্তর পশ্চিমের মিরমিন্স্ক পাহাড় থেকে নেমে এসেছে। তারপর দক্ষিণ পূর্ব দিকে বয়ে গিয়ে মিডসিশায়ার, আওয়া কাউন্টি পার হয়ে সোজা রাজধানী ব্যাকল্যান্ডের ভেতর দিয়ে প্রিজ হারবারের কাছে সমুদ্রে গিয়ে মিশেছে। টিঙ্গেন সিটিতে নদীটা এসে মিলিত হয়েছে ওয়েস্ট বোরোর দক্ষিণ পশ্চিম কোণায় আর সাউথ বোরোর হারবারে। অন্যদিকে ক্ষয় নদীর উৎস হল উত্তরের ইয়র্ক পাহাড়। সেটা ইস্ট বোরোর ইউনিভার্সিটি ডিস্ট্রিক্টের ভেতর দিয়ে বয়ে এসে এই টাস্ক নদীর সাথেই মিশেছে। টিঙ্গেনের আশেপাশে এই দুটোই হল প্রধান নদী। বাকিগুলোকে বড়জোর ছোট স্রোতস্বিনী বলা যায়, সেগুলোর কোনোটারই এত বিশাল জলাধার নেই। ক্লাইনের বর্ণনা শুনে ফ্যাকাশে আর শীতল চেহারার ফ্রাই হালকা করে মাথা নেড়ে সায় দিল। যেহেতু আর কোনো সূত্র নেই, তাই প্রসেস অফ এলিমিনেশনই হল একমাত্র কার্যকর উপায়। ঠিক তখনই লিওনার্ড একটু হেসে বলল, হয়তো আমরা টার্গেটের সম্ভাব্য জায়গাগুলোর পরিধি আর একটু কমিয়ে আনতে পারি। কিভাবে কমাব? ক্লাইন ভ্রু কুঁচকে তার রূপালী লতাপাতা আঁকা পকেট ঘড়িটার দিকে তাকাতে তাকাতে পাল্টা প্রশ্ন করল। লিওনার্ড শব্দ করে হাসল। যে কোনো অপরাধী, যার একটা নির্দিষ্ট পরিকল্পনা আর লক্ষ্য আছে, সে সবসময় নিজের অল্টার বা বেদির অবস্থান থেকে অনেক দূরের কোনো টার্গেট বেছে নেবে। এটা তাদের একটা স্বাভাবিক প্রবৃত্তি, নিরাপদ থাকার প্রবৃত্তি। যখন তার অল্টার থেকে দূরের এলাকাগুলোতে খুব তাড়াতাড়ি মারা যাবে এমন মানুষের সংখ্যা কমে যায়, কেবল তখনই সে কাছের টার্গেটগুলোর কথা ভাববে। কাজেই আমাদের উচিত তথ্যগুলো আরেকবার ভালো করে পড়া। যেই এলাকাগুলোতে মৃত্যুর হার গড়ের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে, সেগুলো বাদ দিয়ে দেওয়া। কথাটা শুনে ক্লাইনের চোখ চকচক করে উঠল। দারুণ একটা অনুমান। একই সাথে সে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার আসলেই ডিটেকটিভ হওয়ার কোনো যোগ্যতা নেই। ফ্রাই মাথা নেড়ে কফি টেবিলের ওপর রাখা ডকুমেন্টসগুলো তুলে নিল আর আরেকবার পড়তে শুরু করল। কয়েক মিনিট পর নিজের ভাঙা গলাটা আরেকটু গম্ভীর করে সে বলল, আসলেই এমন একটা এলাকা আছে আর একটা মাত্র সম্ভাবনাই বাকি থাকছে। কোন এলাকা? ক্লাইন জিজ্ঞেস করল। ফ্রাই তার পাশে থাকা লিওনার্ডের দিকে তথ্যের মোটা তাড়াটা এগিয়ে দিল। তারপর নিজের পাতলা ঠোঁট দুটো চেপে ধরে বলল, ওয়েস্ট বোরো। ওয়েস্ট বোরো। ক্লাইন তার হাতের মুঠি শক্ত করল আর সাথে সাথেই প্রস্তাব দিল, তাহলে চলো ওয়েস্ট বোরোর দক্ষিণ পশ্চিম এলাকায় খোঁজ করি। জায়গাটা খুব একটা বড় না। আমিও একমত। লিওনার্ড তার হাতের কাগজগুলো নেড়ে সায় দিল। তার ভাবখানা এমন যেন পরিধি কমিয়ে আনার আইডিয়াটা সে মোটেই দেয়নি। কাদামাখা রাস্তা ধরে ধীরগতিতে এগিয়ে চলল ২ চাকার ঘোড়ার গাড়িটা। তাদের পাশেই একটা চওড়া নদী। সূর্যাস্তের লাল আর কমলা আভা গোধূলির আলোর সাথে মিশে সেই নদীর বুকে প্রতিফলিত হচ্ছিল। ক্লাইন আর ফ্রাই গাড়ির দুপাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে একটার পর একটা বাড়ি পরীক্ষা করে দেখতে লাগল। ওরা খুঁজছে একটা ধূসর নীল বাড়ি, যার সামনে একটা ভাঙাচোরা বাগান আছে। আর সম্ভব হলে এটাও খেয়াল রাখতে হবে যে নিচতলার জানালাগুলোতে পর্দা টানা আছে কিনা। লিওনার্ড বেশ আয়েশ করে নিজের জায়গায় বসে আছে। গাড়ির দেয়ালে হেলান দিয়ে স্থানীয় একটা জনপ্রিয় গানের সুর গুনগুন করছে সে। আবছা হয়ে আসা দৃশ্যগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছিল। ঠিক তখনই ক্লাইনের চোখের কোণায় একটা ধূসর নীল রঙের দোতলা বাড়ি ধরা পড়ল। বাড়িটার ঠিক সামনেই একটা গুমট আর ধ্বংসপ্রাপ্ত বাগান। পাওয়া গেছে, গলার স্বর নিচু করে বলল ক্লাইন। তার কথা শেষ হওয়ার আগেই ফ্রাই আর লিওনার্ড জানালার কাছে এসে ভিড় করল। ওদের মাঝখানে প্রায় কোনো জায়গায় ফাঁকা রইল না। গাড়িটা যখন বাড়িটার আরেকটু কাছে এগোল, ৩ জন নাইটহকের চোখের সামনে নিচতলার টানা গাঢ় রঙের পর্দাগুলো স্পষ্ট হয়ে উঠল। ক্লাইনের আর আলাদা করে ডিভাইন করার কোনো দরকার পড়ল না। সে একদম নিশ্চিত যে এটাই সেই বাড়ি যেটা সে স্বপ্নে দেখেছিল। আর এখানেই সেই শয়তানের অল্টারটা বসানো আছে। ওদের কেউই গাড়িটা থামাল না, বরং গাড়োয়ানকে সামনে এগিয়ে যেতে দিল। ওরা টার্গেটটাকে পেছনে ফেলে দূরে চলে গেল, যেন ওরা কেবল ওই পথ দিয়ে অন্য কোথাও যাচ্ছিল। পেছনে ফিরে যখন আর বাড়িটা দেখা যাচ্ছিল না, তখন লিওনার্ড গাড়োয়ানকে গাড়ি থামাতে বলল, ক্লাইন, তুমি এই গাড়িটাতেই জুটল্যান্ড স্ট্রিটে ফিরে যাও আর ক্যাপ্টেনকে এখানে এসে সাহায্য করতে বলো। লিওনার্ড আঙুলে তুড়ি বাজিয়ে তার টিমমেটের দিকে তাকিয়ে বাঁকা হাসল। সে কি আমাকে একদম নতুন ভাবছে,
যার এই ধরনের বিপজ্জনক মিশনে থাকা উচিত না। লোকটা এখনও বেশ ভালোই আছে বলতে হয়। লিওনার্ডের কথার আসল মানে বুঝতে পেরে ক্লাইন একটু অবাক হল। ফ্রাইও মাথা নেড়ে সায় দিল। তুমি মাত্রই কমব্যাট ট্রেনিং শুরু করেছ, আর তোমার কাজ হল সাপোর্ট দেওয়া। আমি জানি, আর একটা রিচুয়ালের জন্য যে এতগুলো মানুষকে খুন করতে পারে সে মোটেও সহজ কোনো প্রতিপক্ষ হবে না। কেবল ক্যাপ্টেনই এই ভয়ঙ্কর পরিস্থিতিটা কিছুটা সহজ করতে পারে। ক্লাইন একটা গভীর শ্বাস নিল এবং যুক্তিযুক্তভাবেই ওদের কথায় রাজি হল। সে লিওনার্ডের দিকে তাকাল, তারপর ফ্রাইয়ের দিকে তাকিয়ে জোর করে একটু হেসে বলল, সাবধানে থেকো। চিন্তা করো না, আমি আমার নিজের জীবনকে অনেক ভালোবাসি। ক্যাপ্টেন না আসা পর্যন্ত আমরা শুধু নজরে রাখব, একদম কাছে যাব না। লিওনার্ড হাসল। ফ্রাই কিছুই বলল না, কেবল নিজের স্যুটকেসটা তুলে নিল। ক্লাইন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর একটা তামার পেনি বের করে বলল, তোমাদের জন্য আমি একবার ডিভাইন করি। সে বিড়বিড় করে মন্ত্র পড়ল। এখানে যা ঘটবে তার ফলাফল ভালো হবে। মন্ত্র পড়ার সাথে সাথেই তার চোখের মণি গাঢ় হয়ে গেল এবং সে কয়েনটা শূন্যে ছুঁড়ে দিল। টং! কয়েনটা শূন্যে ডিগবাজি খেয়ে ক্লাইনের হাতের তালুতে এসে পড়ল। ক্লাইন তাকিয়ে দেখল রাজার মাথা উঠেছে। সাথে সাথেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটা শুধুই একটা আবছা সংকেত, তাই এর অন্য মানেও হতে পারে। সবচেয়ে জরুরি কথা হল সবসময় খুব সাবধান আর সতর্ক থাকতে হবে। একজন সিয়ার ঠিক যেভাবে বোঝায় সেভাবেই ফ্রাই আর লিওনার্ডকে বুঝিয়ে বলল সে। লিওনার্ড ততক্ষণে ঘুরে দাঁড়িয়েছে। সে হাত নেড়ে গাড়ি থেকে লাফিয়ে নামল। একেবারে আমার ৮০ বছর বয়সী দাদির মতো ঘ্যান ঘ্যান করে। ফ্রাই খুব গম্ভীরভাবে মাথা নেড়ে নিজের স্যুটকেসটা নিয়ে নেমে পড়ল। নিজের ২ টিমমেটকে টার্গেট করা বাড়িটার দিকে এগিয়ে যেতে দেখে ক্লাইন তার বগলের নিচে রাখা রিভলভারটায় একবার হাত বোলাল, তারপর গাড়োয়ানকে বলল, জুটল্যান্ড স্ট্রিট। গাড়োয়ানকে ঘণ্টা হিসেবে ভাড়া করা হয়েছিল, তাই সে কোনো আপত্তি না করে ঘোড়াগুলোকে আবার সামনের দিকে ছুটিয়ে দিল। ৩৬ নম্বর জুটল্যান্ড স্ট্রিট। ক্লাইন যখন ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ঢুকল তখন রোজান, মিসেস ওরিয়ানা আর বাকি সবাই কাজ শেষ করে চলে গেছে। জায়গাটা অস্বাভাবিক রকমের শান্ত আর অন্ধকার। গেস্ট এরিয়ার সোফাটায় বসেছিল ডান স্মিথ। গ্যাস ল্যাম্পটা জ্বালানো নেই। কালো ট্রেঞ্চকোট পরা অবস্থায় তাকে যেন অন্ধকারের সাথে একেবারেই মিশে থাকতে দেখা গেল। কোনো সূত্র পাওয়া গেল। ক্যাপ্টেনকে খুঁজতে থাকা ক্লাইন ডানের গম্ভীর গলা শুনে রীতিমতো চমকে উঠল। ক্লাইন দ্রুত ঘুরে দাঁড়াল এবং ডানের ধূসর চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমরা। সে খুব জলদি লিওনার্ডের সেই সাহসী অনুমান, ডিভিনেশনের মাধ্যমে নিজের নিশ্চিত হওয়া আর তার পরপরই বাড়িটা খুঁজে পাওয়ার পুরো ঘটনাটা তাকে খুলে বলল। লিওনার্ডের অতিরিক্ত আত্মবিশ্বাস আর যেসব অদ্ভুত ব্যাপার নিয়ে সে কথা বলেছিল সেগুলো খুব একটা জরুরি ছিল না, তাই উল্লেখ করারও কোনো দরকার পড়ল না। মাঝে মধ্যেই ডান কথার মাঝখানে প্রশ্ন করছিল। পুরো ঘটনাটা শোনা শেষ হতেই সে হুট করে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটা ধরল। সিঁড়ি দিয়ে প্রায় নেমে যাওয়ার মুখে সে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি এখানেই থাকো যদি এখানে কোনো জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। ঠিক আছে। ক্লাইন খুব গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিক সেই মুহূর্তে চ্যানিস গেট পাহারায় থাকা কেনলি হোয়াইট ছাড়া বাকি সব নাইটহক মাঠ পর্যায়ের কাজে ব্যস্ত ছিল। ডান স্মিথ কয়েক ধাপ সিঁড়ি ভেঙে নেমে হঠাৎ করেই থেমে গেল। নিজের হ্যাটটা মাথায় পড়তে পড়তে সে দরজা দিয়ে ক্লাইনকে চিৎকার করে বলল, দরজা লক করো আর আমার সাথে চলো। হে, তোমাকে আমাদের লড়াইয়ে অংশ নিতে হবে না। প্রথমত, তুমি সেখানকার পরিবেশটা একটু অনুভব করতে পারবে, আর দ্বিতীয়ত, চূড়ান্ত তল্লাশি বা পরিদর্শনের সময় আমাদের রিচুয়ালিস্টিক ম্যাজিকের সাহায্য লাগতে পারে। তবে মনে রেখো, যতক্ষণ না সবকিছু শেষ হচ্ছে তোমাকে অন্তত ৫০ মিটার দূরে থাকতে হবে। তুমি কোনোভাবেই বাড়িটার কাছাকাছি যেতে পারবে না। ক্লাইন ভীষণ অবাক হল, তবে শক্তভাবে মাথা নেড়ে সায় দিল। ঠিক আছে। সূর্য ততক্ষণে দিগন্তের নিচে তলিয়ে গেছে, আর টাস্ক নদীর ফুলে ওঠা ঢেউগুলো এক অদ্ভুত অন্ধকার রূপ ধারণ করেছে। কালো মেঘ ঢেকে দিয়েছে রক্তিম চাঁদটাকে, আর সেই অন্ধকারে ধূসর নীল রঙের দোতলা বাড়িটাকে মনে হচ্ছে ছায়ার ভেতরে লুকিয়ে থাকা কোনো দানব। বাড়িটার সামনের বাগানটা প্রচণ্ড রকমের শান্ত। মনে হচ্ছে সেখানে কোনো পোকামাকড় বা জীবনের কোনো অস্তিত্বই নেই। ক্লাইন বেশ দূর থেকে দৃশ্যটা দেখছিল। তার হাতের তালু ঘামছে আর শরীরটা অল্প অল্প কাঁপছে। তার মনে হল অসংখ্য ভয়ঙ্কর জিনিস সেখানে লুকিয়ে আছে। তারা অপেক্ষা করছে আর একটা রক্তমাখা ভোজের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। সে দেখল ডান, লিওনার্ড আর ফ্রাই খুব সাবধানে টার্গেট করা বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে, ধীরে ধীরে মিশে যাচ্ছে অন্ধকারের মাঝে। ধূসর নীল বাড়িটার দোতলায় একদম অন্ধকার একটা শোবার ঘরে গোলগাল মুখের মিষ্টি আর শান্ত চেহারার এক তরুণী তার ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। একটু আগেই সে অনেক জটিল একটা স্কিন কেয়ার রুটিন শেষ করেছে, আর এখন খুব মনোযোগ দিয়ে নিজের মুখের দিকে তাকিয়ে আছে। তার ডান হাতের ঠিক পাশেই রাখা আছে একটা রূপালী আয়না।
আয়নার ওপরের দিকটা এবড়োখেবড়োভাবে ঘষা, যাতে কোনো মানুষের ছায়াও ঠিকমতো প্রতিফলিত হতে না পারে। হঠাৎ করেই আয়নাটার ভেতর থেকে এক ধারায় রক্ত চুঁয়ে চুঁয়ে বের হতে শুরু করল। শান্ত আর মিষ্টি চেহারার ট্রিসির মুখের ভাব হুট করেই মারাত্মক গম্ভীর হয়ে গেল। সে উঠে দাঁড়াল, হেঁটে জানালার কাছে গেল আর একদম চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল।